সুধী দর্শক শ্রোতা, ত্রয়ী সফটওয়্যার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সেলস মার্কেটিং এর প্রতিনিধিরা সাধারণত তাদের আলোচনার সময় বলে থাকেন যে আমাদের সফটওয়্যারটা ব্যবহার করা অত্যন্ত সহজ এবং ব্যবহারকারীরা খুব দ্রুতই এটা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারে। আসলে এই দাবিটা কতটা সত্যি এবং সত্যিই তারা খুব দ্রুত সেটা আয়ত্ত করতে পারে কিনা, সেই বিষয়টার উপর একটা ছোট্ট ডকুমেন্টস আমরা তৈরি করেছি এবং সেটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যেটা হচ্ছে যে সফটওয়্যার ইনস্টল করার পরে আপনার প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের হিসাবটি এই সফটওয়্যারে রাখা হবে সেই কোম্পানির তথ্যগুলি দিয়ে একটা কোম্পানি কনফিগার করে ইনস্টল করে নিতে হবে। তো সেটা সফটওয়্যারটি ইনস্টল করার পরে ডেস্কটপে একটা আইকন থাকে, সেই আইকনটাতে ক্লিক করলে পরে সফটওয়্যারটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলেই যে তথ্যগুলি জানতে চাইবে, যদি একটি কোম্পানিও ইনস্টল করা না থাকে প্রথম কোম্পানির জন্য, সেখানে কোম্পানি আইডি এবং ব্রাঞ্চ আইডি স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার থেকে চলে আসবে। আমাকে যেটা করতে হবে, কোম্পানির নাম এবং ঠিকানা, তারপরে হচ্ছে ডিটেইল, এটা এন্ট্রি দিয়ে দিতে হবে। পরবর্তীতে একটা ফিল্ড রয়েছে যে অন্য কোনো কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টস ইনভেন্টরি এখানে কপি করে আনবো কিনা, সেটা দ্বিতীয় কোম্পানির বেলায় আসলে এটা কাজ করে। সুতরাং আমরা যেহেতু প্রথম করছি, এটার আর দরকার নেই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আমার অ্যাকাউন্টস এবং ইনভেন্টরিটা ইন্টিগ্রেটেড আমি করবো কিনা, অর্থাৎ সফটওয়্যারে অপশন আছে আমি ইন্টিগ্রেটেড করেও এটাকে ব্যবহার করতে পারি, নন ইন্টিগ্রেটেড করেও আমি এটাকে ব্যবহার করতে পারি। সেটা আমার ব্যবসার ধরন এবং প্রয়োজন অনুযায়ী এটাকে আমি কনফিগার করব। কারেন্সিটা কি ব্যবহার করব, যেহেতু সফটওয়্যারে মাল্টিপল কারেন্সি সুযোগ আছে, তাহলে বেস কারেন্সি হিসাবে অবশ্যই বাংলাদেশে যেহেতু আমরা বিডিটি কিংবা বাংলাদেশি টাকা নির্বাচন করে দেব। আমার বিজনেস টাইপটা কি, এটা কি ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং নাকি সার্ভিস, আমি যদি সেইভাবে সিলেকশন করি তাহলে একটা বিল্ট ইন চার্ট অফ অ্যাকাউন্টস সফটওয়্যারের মধ্যে তৈরি হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল ইয়ারটা, আমার ফাইন্যান্সিয়াল ইয়ারটা কি জুলাই থেকে জুন পর্যন্ত নাকি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, সেভাবে আমি এটাকে ঠিক করে দিয়ে দেব। তারপর হচ্ছে আমার মাল্টিপল ব্রাঞ্চ আছে কিনা, যদি মাল্টিপল ব্রাঞ্চের অপশন হয় সেই অপশনটাকে ইয়েস করে যেতে হবে অথবা নো করে যেতে হবে। তারপর হচ্ছে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি নিজে ব্যবহার করছেন এবং আপনি হয়তো একজন ইউজার তৈরি করে দিলেন যে সবসময় ডাটা এন্ট্রি করে যাবে। আপনি এবার তার ইউজ করার ক্যাপাসিটি কিংবা ক্যাপাবিলিটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সে কেবলমাত্র এন্ট্রি দিতে পারবে কিংবা এডিট করতে পারবে কিনা, ডিলিট করতে পারবে কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনি ঠিক করে দিতে পারবেন। আর যদি আপনি নিজে ব্যবহার করেন, মনে করেন যে না, আমার ইউজার অ্যাক্সেসের দরকার নেই, পুরো সফটওয়্যারের মধ্যে আমি সবকিছু যাতে করতে পারি, সেক্ষেত্রে এটা নো করে আপনি বেরিয়ে যাবেন। তারপর ইনস্টল বাটনে ক্লিক করলেই এবার সফটওয়্যারের মধ্যে আমরা যা যা ইনফরমেশন দিয়ে কোম্পানিটাকে কনফিগার করে নিয়েছি সেই কোম্পানিটা তৈরি হয়ে যাবে। হয়ে গেল। এবার সফটওয়্যারে ডাটা এন্ট্রির পদ্ধতিটা কি, তাহলে ডেস্কটপে যে আইকনটা আছে, এবার এটা ক্লিক করলে পরেই আমার কোম্পানিটা ইনফরমেশন শুদ্ধ সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এবং আমি সেলস, পারচেজ, স্টক, অ্যাকাউন্টস, টুলস, হেল্প এবং এক্সিট এই নামগুলো লেখা একটা বাটন আমি দেখতে পাবো। যদি আমরা ধরুন অ্যাকাউন্টস মেনুতে যদি আমরা ক্লিক করি, তাহলে সেটা এরকম একটা ড্যাশবোর্ড আমাদের চোখের সামনে চলে আসবে, যার বাম পাশে রয়েছে মাস্টার বাটন, যেটা দিয়ে সফটওয়্যারে এই লেজার গুলো তৈরি করতে হয়, গ্রুপ তৈরি করতে হয়, ভাউচার টাইপকে কনফিগার করতে হয়, মাল্টি কারেন্সি গুলিকে যদি নতুন নতুন কারেন্সি আমি তৈরি করতে চাই, ডলার, ইউরো, এই সমস্ত গুলো। কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি, এটা একটা স্পেশাল ফিচার, লেজারকে ফার্দার সেগ্রিগেট করার জন্য এটাকে ব্যবহার করা হয়। আমরা প্রাথমিকভাবে এই বিষয়টা ডিটেলে আলোচনায় এই মুহূর্তে যাচ্ছি না। ফিক্সড অ্যাসেট, সফটওয়্যার একটা ফিল্ড, আপনার ফিক্সড অ্যাসেট রেজিস্টার রয়েছে, এখান থেকে হচ্ছে ফিক্সড অ্যাসেট গুলিকে তৈরি করা যায়, লেজার ওয়াইজ বাজেট কনফিগার করা যায় মাস্টার বাটনগুলোতে। ইন্টারেস্ট ক্যালকুলেশন, ব্যাংক যেভাবে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে ঠিক তার একটা স্যাম্পল এখানে দেয়া আছে, চাইলে ব্যাংকের সাথে ম্যাচ করার জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশনটাকে ওর সাথে মিলানো যায়। এই মাঝখানের বাটনগুলো হচ্ছে রেগুলার কাজ করার জন্য, আমি কাউকে পেমেন্ট করলে এই বাটনটা ব্যবহার করব,
কারো কাছ থেকে কিছু রিসিভ করলে বাটনটা ইউজ করব, অ্যাডজাস্টমেন্টের জন্য আমি জার্নাল ব্যবহার করব, কন্ট্রা ব্যবহার করব হচ্ছে ক্যাশ টু ব্যাংক অথবা ব্যাংক টু ক্যাশ, তার জন্য আমি কন্ট্রা ইউজ করব। কিছু কিছু সফটওয়্যারে এই পেমেন্ট, রিসিভ, জার্নাল, কন্ট্রা এগুলি আলাদা করে ভাগ করা থাকে না, একটাই থাকে ভাউচার। সেক্ষেত্রে যারা মানে অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের না কিংবা তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হয়ে যায় যে কাকে ডেবিট করবে কাকে ক্রেডিট করবে। এখানে পেমেন্ট ভাউচারটা এমন ভাবে তৈরি করা আছে যে আমি কাকে পেমেন্ট করছি সেটাই শুধু সিলেক্ট করব, সফটওয়্যার অটোমেটিক্যালি সেটা ডেবিট করবে না ক্রেডিট করবে সেটা সে নিয়ে নেয়। তারপর কি ফর্মে করছি আমি, ক্যাশ অথবা ব্যাংক, সেটা সিলেক্ট করে দিকে অল্টারনেটিভলি সে ওটা যদি ডেবিট হয় এটাকে ক্রেডিট করে নেবে, ক্রেডিট হলে ডেবিট করে নেবে। অর্থাৎ রিসিপ্ট এবং পেমেন্ট, অর্থাৎ যে ইউজার তাকে আসলে ওই ডেবিট ক্রেডিটের কনসেপ্টটা তার যদি অতটা পরিষ্কার নাও থাকে কিংবা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের ছাত্র না হয়ে থাকে, লেনদেনের বিষয়টা তো বুঝতে পারছি, কিন্তু ডেবিট ক্রেডিট বিষয়টা যদি কনফিউশন থাকে, সফটওয়্যার সেই সাধারণ যে ভুলগুলো করতে পারে মানুষ, হিউম্যান এরর, সেটাকে প্রটেক্ট করা অ্যারেঞ্জমেন্ট আছে। আর ডান এবং বাম এই ডেবিট ক্রেডিট সমান না হলে সফটওয়্যার কখনো সেই ভাউচারটাকে সেভ করতে দিবে না। ওকে, আর এই ডান পাশে আমাদের কিছু করার নেই, সফটওয়্যার আমাদের জন্য সমস্ত রিপোর্ট তৈরি করে ডান পাশের এই বাটনগুলোর তলায় লিখে রেখে দেবে। শুধু এখান থেকে আমি এখানে এন্ট্রি করবো আর এখান থেকে রিপোর্টগুলো আমরা নেব। সুতরাং দেখুন আমাদের এই ড্যাশবোর্ড স্টাইলের কারণে যে কোনো লক্ষ্য করলে দেখা যাবে যে সবকিছুই ডেস্কটপে চোখের সামনে, কোনো বাটন লুকানো নেই, বাটনগুলি জানান দিচ্ছে কোথায় কি রয়েছে, তাই কোনো কিছু মুখস্থ করারও দরকার হয় না। ঠিক আছে, এটা অনেকটা, এটাকে আমরা এই জন্য ড্যাশবোর্ড স্টাইল বলছি, এন্ট্রি ইন্টারফেস। ওকে, হেল্প বাটনে ইউজার গাইড ম্যানুয়ালটা দেয়া আছে, সেটা দেখে যে কোনো সময় ক্লিক করে কিভাবে কাজ করতে হবে সেটা দেখে নিতে পারে ইউজার। এবারে দেখুন বলছি যে কোম্পানি ইনস্টল করলে একটা চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় এবং চার্ট অফ ইনভেন্টরি, সেটা কি রকম, সেটা হচ্ছে এইরকম: অ্যাসেট, লাইবিলিটিস, ইনকাম এবং এক্সপেন্স। অ্যাসেটের আন্ডারে ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আন্ডারে ক্যাশ ইন হ্যান্ড এবং তার আন্ডারে ক্যাশ, একটা লেজার খোলা আছে, ব্যাংক অ্যাকাউন্ট, সান্ডি ডেটর্স। এই যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা নেই, কারণ কার কি ব্যাংক, কারো ডাচ বাংলা, কারো প্রাইম, কারো পুবালি, কারো রূপালী, সুতরাং যে যার মতো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবে। সান্ডি ডেটর কিংবা অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, সরি এটাকে রিনেম করে আমরা সান্ডি ডেটরকে অ্যাকাউন্টস রিসিভেবল এবং সান্ডি ক্রেডিটরকে অ্যাকাউন্টস রিসিভেবল আমরা তৈরি করে নিতে পারি। সো এইটা সফটওয়্যারে দেখতে এইরকম। আমরা এই সফটওয়্যার থেকে কপি করে এখানে দিয়েছি যে আপনার এই যে হলুদ ইয়েলো কালারের যে ফোল্ডার সাইনগুলো আছে এগুলি গ্রুপ এবং সাব গ্রুপ, আর ডকুমেন্ট সাইনের যেগুলো আছে সেগুলি হচ্ছে আপনার লেজার কিংবা আইটেম। চার্ট অফ ইনভেন্টরিও একইভাবে, যেমন সফটওয়্যার আন্ডারে একটা গ্রুপ করা হলো কাস্টমাইজ সফটওয়্যার, তার আন্ডারে তৈরি করা হলো ত্রয়ী ইআরপি, ত্রয়ী পেরোল। কাস্টমাইজ সফটওয়্যার আরেকটা গ্রুপ তৈরি করা আছে ত্রয়ী রেডিমেড, রেডিমেডের মধ্যে আবার আরেকটা গ্রুপ করা হয়েছে ত্রয়ী এন্টারপ্রাইজ, আরেকটা গ্রুপ করা হয়েছে ত্রয়ী লাইট, এন্টারপ্রাইজের আন্ডারে করা হয়েছে মাল্টি এবং সিঙ্গেল। অর্থাৎ এইভাবে ফ্রিডম আছে ইনভেন্টরিতে, আপনি একদম একটা প্রোডাক্টের যেই এই ট্রিবিউটা আনলিমিটেড লেভেল পর্যন্ত আপনি তৈরি করতে পারবেন। কেমন? সো এই বেসিক ধারণাটা প্রশিক্ষণের সময় আমাদের যারা ইমপ্লিমেন্টেশন করেন তিনি ইউজারকে সুন্দর মতো বুঝিয়ে দেন যে চার্ট অফ অ্যাকাউন্টসটা তাকে কিভাবে সাজাতে হবে এবং চার্ট অফ ইনভেন্টরিটা তার নিজস্ব আইটেমগুলো দিয়ে কিভাবে তৈরি করতে হবে। এবং এইটা একটা হোমওয়ার্ক তাকে দিয়ে আসেন, যে আপনি এই কাজটা তৈরি করে হোমওয়ার্কটা দিয়ে আসে কখন, তাকে তখন শেখানো হয় যে কিভাবে প্রশিক্ষণের ধাপ, মানে ইনিশিয়াল প্রশিক্ষণের পরে তাকে হোমওয়ার্ক দেওয়া হয় যে আপনার এই সমস্ত জিনিসগুলো তৈরি করে আমাদেরকে মেইল করে পাঠাবেন। কিভাবে শেখানো হয় দেখুন। প্রথম হচ্ছে অ্যাকাউন্টস, লেজার, গ্রুপ, সাব গ্রুপ তৈরি করা। কিভাবে করবে? সে অ্যাকাউন্টসে ক্লিক করলে লেজার তৈরি করার অপশন পাবে, লেজারের নাম লিখবে এবং লেজারটাকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এবং উক্ত লেজারের প্রকৃতি অনুযায়ী তা কোন প্রাইমারি গ্রুপ বা নতুনভাবে তৈরি করা সাব গ্রুপের অধীনে নির্ধারণ করে দিতে হবে। যেমন ধরুন ইনডাইরেক্ট এক্সপেন্স, এইটা প্রাইমারি গ্রুপ সফটওয়্যারে তৈরি করা আছে, এর আন্ডারে হয়তো আমি একটা সাব গ্রুপ তৈরি করব অফিস এন্ড অ্যাডমিন, এটি নতুন করে তৈরি করে নিতে হবে এবং তার আন্ডারে আমি 3টা লেজার ওপেন করব, কনভেন্স, এন্টারটেইনমেন্ট এবং অফিস রেন্ট।
এটা একদম হাতে ধরে তাকে শেখানো হবে যে কি করে প্রাইমারি গ্রুপের আন্ডারে আরেকটা সেকেন্ডারি গ্রুপ তৈরি করা যায় এবং সেটার প্রয়োজনীয়তা কি, রিপোর্টিংটা খুব পাওয়ারফুল হয় যদি এরকম সাবগ্রুপ তৈরি করা হয়। এবং তারপরে হচ্ছে তার আন্ডারে লেজার। লেজারটা হচ্ছে লাস্ট লেভেল অফ ট্রানজ্যাকশন, যেটা ট্রানজ্যাকশনের সময় পাওয়া যাবে, গ্রুপ কিংবা সাবগ্রুপ ট্রানজ্যাকশনে পাওয়া যাবে না। এবং এইভাবে আপনার অ্যাকাউন্টস, লেজার, গ্রুপ এবং সাবগ্রুপ তৈরি করতে হবে। আমরা ওই কস্ট সেন্টার, ইফেক্ট ইনভেন্টরি এই সমস্ত বিষয়গুলি প্রাথমিক প্রশিক্ষণের সময় অ্যাভয়েড করতে বলি। আগে বেসিক মাঠে গাড়ি চালানোটা শিখে নেই। হাত যখন একটু শক্ত হবে, সাহস যখন পারবে, তখন আমরা রাস্তায় উঠবো অলিতে গলিতে। হাইওয়েতে যেতে হবে দীর্ঘ সময়ে অভিজ্ঞতা অর্জন করার পর। সো ভাউচার টাইপ থেকে সবগুলো ভাউচার নাম্বারিং অটোমেটিক করে নিতে হবে। নাম্বারিং মেথড এটাকে করা যায়। চেক ম্যানেজমেন্ট থেকে ব্যাংকের চেক বই কনফিগার করে নিতে হবে, সেটাও তাকে প্রশিক্ষণে দেখানো হয়। তারপর দেখানো হয় মেজারমেন্ট ইউনিট, স্টক গ্রুপ, স্টক আইটেম কিভাবে তৈরি করবে, এটা একদম সুন্দর করে তাকে ট্রেনিং করা হয়। তারপর দেখানো হয় সাপ্লায়ার কিভাবে তৈরি করবে হাতে ধরে, কাস্টমার কিংবা পার্টি কিভাবে তৈরি করবে। অ্যাকাউন্টসের আন্ডারে গ্রুপ, যেমন আমি ঢাকা, চিটাগং এরকম ভাগ করে আমি আমার কাস্টমার তৈরি করতে চাই, সেটা সম্ভব। তাহলে একটা কাস্টমার নেম তৈরি করে সেটাকে যদি ঢাকার আন্ডারে দেই, তাহলে ওই কাস্টমারটা কি তৈরি হয়ে গেল? সানডি ডেটর, তার আন্ডারে ঢাকা, তার আন্ডারে হচ্ছে কাস্টমারের নেই। কেমন? তারপর হচ্ছে ট্রানজ্যাকশন। কিভাবে ট্রানজ্যাকশন আসলে আমরা প্রথম দিনের প্রশিক্ষণে দেখাই না। প্রথম দিনে শুধু কাস্টমার বা পার্টি তৈরি করা, সাপ্লায়ার তৈরি করা, মেজারমেন্ট ইউনিট, স্টক গ্রুপ, স্টক আইটেম তৈরি করা, অ্যাকাউন্টস, লেজার, গ্রুপ, সাবগ্রুপ তৈরি করা, এই পর্যন্ত করে তাকে একটা হোমওয়ার্ক দেওয়া হয় যে এবার আপনি আপনার কোম্পানির যে সমস্ত সাপ্লায়ার আছে, কাস্টমার আছে, যে সমস্ত আইটেম আছে, সেগুলো আপনি তৈরি করবেন, গ্রুপ, সাবগ্রুপ সবকিছু তৈরি করে। এবং তৈরি করতে যদি কোথাও এটাতে যদি কোনো কনফিউশন থাকে, ওই ডিসকাশনে সেটা তার ভয়টাকে ভেঙে দেওয়া হয় যে আপনি ভুল তৈরি করুন, কোনো অসুবিধা নাই। কিভাবে এডিট করতে হবে সেটা আমরা পরবর্তী সেশনে আপনাকে দেখিয়ে দেব। এবং সেই হোমওয়ার্কের পরে যখন সেটা উনি আমাদেরকে ইমেল করে পাঠান, তখন আমাদের যিনি প্রশিক্ষণ তাকে করাচ্ছিলেন, তিনি সেটা দেখে নিয়ে মার্ক করে তাকে দেখিয়ে দেন যে কোথায় কোথায় উনি ভুল করেছে এবং সেটা কি করে ওনাকে এডিট করে কারেকশন করতে হবে। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশনে ওনাকে বলা হয় যে আপনি একদিনের কিংবা 2 দিনের আপনার পার্সেজের, সেলসের, রিসিভ, পেমেন্টের সমস্ত ট্রানজ্যাকশন গুলো নিন এবং আপনি এন্ট্রি করতে থাকেন। একটা পার্সেজ যদি এন্ট্রি করতে পারে, এখন এই পার্সেজে ধরুন এখানে একটা সাইকেল রয়েছে, পার্সেজ রিকুইজিশন থেকে পার্সেজ অর্ডার, রিসিভ, ইনভেন্টরি, পুরো সাইকেলটা মেনটেন করতে পারে, অথবা ডিরেক্টলি পার্সেজ ইনভেন্টরি। আমরা শুরুতেই ওনাদেরকে ডাইরেক্ট পার্সেজ ইনভয়েস করার জন্য উৎসাহিত করি। আগে হাত পাকা হোক, তারপর উনি পার্সেজ অর্ডার, রিসিভ, ইনভেন্টরি, তারপর সেখান থেকে উনি পার্সেজ ইনভয়েস করবেন। একইভাবে সেলসেরও কিন্তু আপনার সেলস অর্ডার, তারপর হচ্ছে চালান, তারপর হচ্ছে ইনভয়েস। এইটা ওই একদম প্র্যাকটিক্যাল তার যে ডাটা আছে সেখান থেকে তাকে দেওয়া হয়। এই ট্রানজ্যাকশন পরে করা হয় এই যাদের কাছে কেনাকাটা করলো, বিক্রি করলো, তাদের কাছ থেকে রিসিভ, পেমেন্ট এবং জার্না এবং কন্ট্রা এন্ট্রি, এই এন্ট্রিগুলো তখন করা হয়। তাইলে এই যখন এই ট্রানজ্যাকশন গুলো দেখানো হয়, তারপরে দেখা যাচ্ছে যে সফটওয়্যারে তখন বিভিন্ন রিপোর্ট ক্লিক করে তাকে দেখানো হয় যে তার এন্ট্রির কারণে কি কি ভাউচার তৈরি হলো, কি কি রিপোর্ট তৈরি হলো, ডেইলি ক্যাশ বুক তৈরি হয়ে গেছে, আপনার রিসিভ পেমেন্ট রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, এই ছোট্ট ডাটা দিয়ে সমস্ত রিপোর্টে তৈরি হচ্ছে। ওকে, সো আমরা জার্নাল এন্ট্রির ব্যাপারে একটা স্পেশাল এক্সাম্পল দিয়ে আমরা শেখানোর চেষ্টা করি ইউজারকে। যারা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য কোনো অসুবিধা নাই, কিন্তু নন অ্যাকাউন্টেন্ট যারা, তাদের জন্য অসুবিধা। যেমন ধরুন মিস্টার কামাল, উনি ট্যুর করতে যাবেন সিলেটে, 8,000 টাকা অফিস থেকে লোন নিয়ে গেছেন। তাহলে অ্যাকাউন্টেন্ট হিসাবে সফটওয়্যারে কিভাবে এন্ট্রি দিতে হবে? ওনাকে একটা লেজার তৈরি করতে হবে, অ্যাডভান্স টু কামাল দিয়ে উনি তাকে ডেবিট করে ক্যাশ থেকে সেটা ক্রেডিট করে দিচ্ছেন, এই একটা এন্ট্রি দিয়ে রাখলেন। মিস্টার কামাল যখন এবার ট্যুর শেষ করে একটা বিল সাবমিট করে দিলেন, কনভেন্স 1000, এন্টারটেনমেন্ট 700, ফুড 1800, অ্যাকোমোডেশন 3000 এবং ক্যাশ রিফান্ড করে দিলেন 1500। এবার অ্যাকাউন্টেন্ট কি করবেন? উনি এই সমস্ত খরচের খাতগুলিকে
ডেবিট করে, যেটা ক্যাশ রিফান্ড করেছে সেটাও ডেবিট করে অ্যাডভান্স টু মিস্টার কামালকে ক্রেডিট করে দিবেন, 8,000 টাকা মিলে গেল। আমার সফটওয়্যার কিন্তু নিয়ে নিবে যে কনভেন্সের জন্য আলাদা করে, এন্টারটেনমেন্ট জন্য আলাদা, সব আলাদা আলাদা হয়ে যে খরচগুলি নিয়ে যাবে। মিস্টার কামালের কাছে যে 8,000 টাকা লোন ছিল সেটাও অ্যাডজাস্ট হয়ে গিয়ে শূন্য হয়ে যাবে এই একটা জার্নাল অ্যাডজাস্টমেন্টের ফলে। এবার আমরা বিভিন্ন রিপোর্টগুলো প্রিভিউ করতে পারি, যে আমরা যে পারচেস করেছি, সেলস করেছি, স্টকের আমি যা কিনলাম, যা বিক্রি করলাম, এখন কি আছে, স্টকের ভ্যালু কতখানি, সমস্ত রিপোর্ট সফটওয়্যার অটোমেটিক তৈরি করে ফেলবে। সো যেসব লেজার বা আইটেমের ট্রানজেকশন হয়েছে কিংবা অর্থাৎ যেগুলিতে ডাটা রয়েছে তার কোনো ট্রানজেকশন কিন্তু ডিলিট করা যায় না। ডিলিট করতে গেলে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে মেসেজ দেখাবে যে এইসব লেজার বা আইটেমটি প্রথমত মেসেজ দেখাবে যে এটা ট্রানজেকশন আছে, ডিলিট করা যাবে না। যদি ডিলিট করতে হয় তাহলে প্রথম ওই ট্রানজেকশনগুলিকে ডিলিট করতে হবে, তারপরে সেই লেজারটাকে আপনি ডিলিট করতে পারবেন, তবে রিনেম করা সম্ভব। ওকে, তো আমরা সবচেয়ে এই প্রশিক্ষণের মাঝেই যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই সেটা হলো ত্রয়ী সফটওয়্যারের ডাটা সিকিউরিটি, ডাটা ব্যাকআপ এবং ডাটা রিস্টোর পদ্ধতি। সফটওয়্যার থেকে বের হতে গেলেই সফটওয়্যার একটা মেসেজ দিবে যে উড ইউ লাইক টু মেক এ ব্যাকআপ কপি অফ ইউর ডাটা। সবসময় আমার কাজ হবে ইয়েস বাটনটাকে ক্লিক করে বেরিয়ে যাওয়া। তাহলে কি হবে, আমাদের সফটওয়্যারে একটা ব্যাকআপ তৈরি হয়ে যাবে, যে ড্রাইভে সফটওয়্যার আছে তার অন্য একটা ড্রাইভে। আমরা এটাকে বলি হচ্ছে মাদার, মূল কোম্পানিতে যে ডাটাটা থাকে। অন্য ড্রাইভে যেটা থাকছে সেটাকে বলছি আমরা সান। যদি দ্বিতীয় কোনো জায়গায় যদি আমি ব্যাকআপটা রাখি সেটাকে বলছি ফাদার। তৃতীয় যে জায়গায় আমরা ব্যাকআপটাকে রাখবো সেটাকে বলছি গ্র্যান্ডফাদার, অর্থাৎ সান, ফাদার, গ্র্যান্ডফাদার স্কিম। এই স্কিমে যদি ডাটা ব্যাকআপ মেনটেন করা হয় তাহলে ধরুন যদি কখনো কম্পিউটারের অপারেটিং সিস্টেমে প্রবলেম হয়, কম্পিউটার যদি সেলফ যদি নষ্ট হয়ে যায় কিংবা টোটাল কম্পিউটারটাই যদি চুরি হয়ে যায় কিংবা কোনো ন্যাচারাল ডিজাস্টারের কারণে যদি আপনার হতে পারে আগুন, তারপরে জলোচ্ছ্বাস, এই সমস্ত কারণে যদি অফিস শুদ্ধ সবকিছু নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা যদি ওই ডেটাগুলিকে যদি ভিন্ন ভিন্ন জায়গায় রেখে রাখি, কোনো না কোনো একটা শেষ ডাটাটা আমরা পেলেই কিন্তু সমস্ত হিসাবটা পেয়ে যাব। এবং ডাটাটা কেন গুরুত্বপূর্ণ, কারণ সফটওয়্যারটা ব্যবহার করার পরে ধীরে ধীরে দেখা যায় সমস্ত প্রতিষ্ঠানেই পেপারলেস, ধীরে ধীরে কাগজের কাজটা কমিয়ে ফেলে, তখন এই ডাটাগুলি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই জন্য যেটা করেছি, সফটওয়্যার এখন শুধু দেখুন ব্যাকআপ কোথায় আছে, শুধু ব্যাকআপ পাথ একটা দুটো রেখেছি আমরা তা না, ব্যাকআপ আমরা গুগল ড্রাইভও চাইলে আপনি এখান থেকে পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, সো ওয়েবে যেটা রাখা, কোথা থেকে যেতে হবে এই স্ক্রিনগুলো এখানে দেখানো আছে। সুতরাং ব্যাকআপটা আমাদের কোনো রেকর্ড নেই পর্যন্ত কোনো কাস্টমার তাদের ব্যাকআপ হারিয়ে ফেলেছেন যে পদ্ধতি, কারণ এটাতে আসলে করার কিছু না, আমি শুধু ইয়েস করব, তাতে আমার বিভিন্ন ভিন্ন ভিন্ন মিডিয়াতে ব্যাকআপটা তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যবহারকারীর কার্য পরিধি নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট করার উপায়। আপনি অ্যাডমিন, আপনি সিনিয়র, আপনি সবসময় কাজ করছেন, আপনার জুনিয়র কাজ করছে, তার কাজকে আপনি কিভাবে মনিটর করবেন, সে মনিটর করার জন্য আপনি ইউজার তৈরি করা এবং তার কার্য পদ্ধতিকে নির্দিষ্ট করে দেয়া। আপনি দিলে তাকে ফুল এম্পাওয়ারমেন্ট দিতে পারেন, সে এন্ট্রি, ডিলিট সমস্ত কিছু করতে পারবে। আবার চাইলে কেবলমাত্র সে এন্ট্রি করতে পারবে। আপনি রিপোর্ট প্রিভিউ তাকে করতে দিতে চান না, আপনি সেটাও বন্ধ করে রাখতে পারেন। হ্যাঁ, আবার তাকে আপনি সমস্ত কিছু এম্পাওয়ারমেন্ট দিয়ে আপনি এই যে ইউজার নেম, তার পাসওয়ার্ড দিয়ে তৈরি করে দিলেন এবং নির্দিষ্ট করে দিলেন সে কিন্তু কোন ধরনের কাজ করতে পারবে, এই যে ফুল, পার্শিয়াল, নো অ্যাক্সেস, ইউজার প্রিভিলেজ আপনি সেট করে দিচ্ছেন, আপনি এই সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন। সে যদি আপনার প্রিভিলেজ না থাকে, সে কাজ করতে গেলেই তাকে মেসেজ দেখাবে ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ। এটা ছাড়াও আপনি হয়তো তাকে মানে পুরো এম্পাওয়ারমেন্টে দিয়ে রেখেছেন, সফটওয়্যার আপনার জন্য সেকেন্ডারি আরেকটা ট্র্যাক রেখে দিবে, সেটা হচ্ছে এই অডিটে গেলে আপনি যদি দেখেন তাহলে দেখাবে যে কোন ইউজার কখন লগ ইন করে কি কি কাজ করেছে, এন্ট্রি করেছে, এডিট করেছে, ডিলিট করেছে, আপনার জন্য সে রেকর্ড রেখে দিবে। সো সেদিক থেকে এদিক থেকেও কর্পোরেট এনভায়রনমেন্টে কাজ করার জন্য আমাদের সফটওয়্যার ইজ রেডি। এবার কিছু প্রাসঙ্গিক কথা বলি যে কেন ম্যানুয়াল পদ্ধতির চেয়ে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে ব্যবসা পরিচালনা করা লাভ কি। আচ্ছা,
এর আগে আসলে আমি এই পর্যন্ত এসে বলতে চাই, আপনাদের কি মনে হচ্ছে যে কেন একজন ব্যবহারকারী খুব দ্রুত আমাদের সফটওয়্যার ব্যবহার করা শিখে যায় এবং আত্মবিশ্বাসের সাথে সফটওয়্যার ব্যবহার করতে পারে? কারণ আমরা আমাদের গত 18 বছরের অভিজ্ঞতায় আমরা এই বিষয়গুলো দেখেছি যে কিভাবে তাকে দেখিয়ে দিলে এবং ট্র্যাকটাকে ধরিয়ে দিলে সে নিজে থেকেই সেটাকে ব্যবহার করতে পারবে। কারণ আমরা বিশ্বাস করি এখন মোবাইল ফোন কিনে কেউ এই দোকানে বলে না যে ভাই আমি এটা কিভাবে ব্যবহার করবো, আমাকে একটু শিখিয়ে দেন। ইন্টারনেটে আপনি কি করে আপনি ইমেল অ্যাকাউন্ট করবেন, আপনি ইমেল পাঠাবেন, আপনি রিসিভ করবেন, এটাও আজকালের কাছ থেকে এটা মনে হয় যেন একটা এনভায়রনমেন্টাল ইন্ডিউজিং একটা ক্ষমতা। মানুষ অনেক বেশি টেক সেভি হয়ে যাচ্ছে যেখান থেকে তারা নিজেরা এটাকে ইউজ করতে পারছে। ওকে, সো এবারে বলছি যে হ্যাঁ, যে কথা বলছিলাম যে ম্যানুয়াল পদ্ধতির চেয়ে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে ব্যবসা পরিচালনা করার লাভ কি, প্রাসঙ্গিকভাবে আমরা যদি একটু আলোচনা করি। দেখুন, খাতা কলমে বা ম্যানুয়াল পদ্ধতির ব্যবসা পরিচালনা করা আর সফটওয়্যারের মধ্যে অনেক পার্থক্য। ম্যানুয়াল পদ্ধতিতে আমাকে কি করতে হয়, সমস্ত লেজার তৈরি করা লাগে, হিসাব শুরুর তারিখে পূর্ববর্তী বছর বা মাস শেষের তারিখের ক্লোজিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স হিসাবে নিয়ে আসতে হয়। ক্যাশ লেনদেনগুলো ক্যাশ বইতে, নন ক্যাশ লেনদেন জার্নাল বইতে এন্ট্রি দিতে হয়। ক্যাশ বই এবং জার্নালের সমস্ত লেনদেন সংশ্লিষ্ট লেজারে পোস্টিং দিতে হয় এবং লেজারের ব্যালেন্স বের করার জন্য আমাকে প্রত্যেকটি লেজারের ডেবিট ক্রেডিট কলাম যোগ করতে হয়। সেই ডেবিট ক্রেডিট কলামের যোগফলের পার্থক্য বের করে আমাকে লেজারের ব্যালেন্স বের করতে হয়। তারপর ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাকে কি করতে হয়, লেজারের ক্লোজিং ব্যালেন্স থেকে নির্দিষ্ট আর্থিক বছরের বা নির্দিষ্ট মেয়াদকালের ট্রায়াল ব্যালেন্স আমাকে প্রস্তুত করতে হয়। সেই ট্রায়াল ব্যালেন্স থেকে জার্নাল এন্ট্রির মাধ্যমে নমিনাল অ্যাকাউন্টস গুলো পোস্টিং করে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এবং রিয়েল ও পার্সোনাল অ্যাকাউন্ট গুলিকে পোস্টিং করে আমাকে ব্যালেন্স শিট তৈরি করতে হয়। এছাড়া পণ্য ব্যবস্থার জন্য আলাদা করে পণ্যের মজুদের হিসাব রাখতে হয়। বছরের শেষে বাস্তব অবস্থা অনুযায়ী আপনাকে স্টক ভ্যালুয়েশন করতে হয়। এখানেই শেষ না, এক বছর শেষ করে যখন আপনি নতুন বছরে যাবেন তখন এই প্রয়োজনীয় সব লেজার আবার নতুন করে পূর্ববর্তী বছরের ক্লোজিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স হিসাবে আপনাকে নতুন খাতায় সেটা লিখে তৈরি করতে হয়। পুরো পদ্ধতিটাকে আমরা বলছি যে হিসাব বিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্নদের জন্য একটা সহজ কাজ, কিন্তু এটাকে আমরা বিশুদ্ধভাবে একটা বৈচিত্র্যহীন এবং একঘেয়েমিতে ভরা একটা কাজ। ব্যবসা পরিচালনায় যদি তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয় তথ্য দ্রুত সরবরাহ করতে পারা যায় না বলে ধন্যবাদ অযোগ্য অথচ দায়িত্বপূর্ণ কাজ। যিনি কাজ করছেন অ্যাকাউন্টেন্ট হিসাবে, ম্যানেজমেন্ট থেকে তার কাছে যখন যে তথ্য চাওয়া হয়, যেহেতু ম্যানুয়ালি করছেন উনি সেটা দিতে পারেন না, এবং দিতে পারেন না বলে এটা একটা ধন্যবাদ অযোগ্য অথচ অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা কাজ। তাহলে কি হলো, এটা বিশুদ্ধভাবে বৈচিত্র্যহীন, একঘেয়েমিতে ভরা, ধন্যবাদ অযোগ্য অথচ দায়িত্বপূর্ণ কাজ। আর সফটওয়্যারে যদি আপনি এটার হিসাব রাখতে আপনাকে যা করতে হবে, প্রয়োজনীয় লেজারগুলো সফটওয়্যারে খালি একবারই ওয়ান টাইম সারা জীবনে আজীবনের জন্য, এবং এন্ট্রি করার সময় ওটাকে গ্রুপ চিনে দিতে হয়, এটাকে অ্যাসেট, লায়াবিলিটিজ, ইনকাম না এক্সপেন্ডিচারের খাত। হিসাব শুরুর তারিখে পূর্ববর্তী বছর বা মাস শেষের ক্লোজিং ব্যালেন্সটাকে ওপেনিং হিসাবে এন্ট্রি দিতে হয়। তারপর লেনদেন, আর কিচ্ছু করতে হয় না। সফটওয়্যার অটোমেটিক্যালি আপনার সমস্ত লেজারের ব্যালেন্স বলুন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলুন, সব করুন। বছরের শেষে কি করতে হবে, বছরের শেষে একবার নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার ওপেন করে আপনি এই বছরের ক্লোজিং পরবর্তী বছরে ট্রান্সফার করে দিলেই সেটা ওপেনিং হিসেবে চলে যাবে। দ্যাটস অল। সুতরাং নতুন বছরে আপনাকে আবার সবকিছু তৈরি করতে হবে, এর কোনো কিছু করতে হয় না। তাহলে ম্যানুয়াল পদ্ধতিতে হিসাব রাখাটা হচ্ছে বুক কিপিং, অ্যাকাউন্টিং না। কারণ ব্যবসা পরিচালনার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন তথ্যের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা ম্যানুয়াল পদ্ধতিতে একেবারেই অনুপস্থিত। তাই অ্যাকাউন্টিং সহ ব্যবসায়ের অন্যান্য সব ক্ষেত্রে সফটওয়্যারের এই বিস্ময়কর ক্ষমতা ব্যবহার করা শিখতে না পারলে তা কর্মদক্ষতার একটা অপূর্ণতা। আর ব্যবসা পরিচালনায় সফটওয়্যারের বিস্ময়কর ক্ষমতার ব্যবহার করার সিদ্ধান্ত না নিলে সময়ের চাহিদার চেয়ে পিছনেই পড়ে থাকা আমাদের দৃষ্টিতে। এবার হচ্ছে যে আপনি কি করে আপনার প্রতিষ্ঠানের উপযোগী সফটওয়্যার নির্বাচন করবেন, এর মানদণ্ড এবং করণীয় বিষয়গুলি। প্রথমে হচ্ছে যে সফটওয়্যারটাকে আপনি প্রস্তাবিত সফটওয়্যার ফিচারগুলোকে আপনি মূল্যায়ন করা, কি কি ফিচার আছে এবং আপনার যা প্রয়োজন সেগুলো যদি না থাকে তাহলে সেই গ্যাপটাকে বের করে ফেলা।
এবং যে গ্যাপগুলো রয়েছে সেগুলো আসলে এই সফটওয়্যার ইন কোর্স অফ টাইম আপনাকে দিতে পারবে কিনা সেটাকে নিশ্চিত করা, সফটওয়্যারের ডিজাইনটা আসলে কেমন আছে, ভবিষ্যতে যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটাকে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন কিনা, অর্থাৎ ডেভেলপমেন্ট হাউসটা দেশেই আছে কিনা। যদি দেশের বাইরে হয় তাহলে ওইটা আপনার স্বপ্ন থেকে যাবে। আপনি যে সফটওয়্যার দিয়ে শুরু করবেন সেটা দিয়েই আপনাকে চলতে হবে, অথবা আপনাকে ওইটা ফেলে দিয়ে আবার নতুন কোনো সফটওয়্যার নিতে হবে। ওই সফটওয়্যারের ডাটা কিন্তু আপনি যে এই সফটওয়্যারে নিয়ে আসতে পারবেন, আমরা অনেক দেখেছি যে একটা ক্রুশিয়াল সিচুয়েশন তৈরি হয়, না ফেলে দিতে পারছি, না চলতে পারছি সামনে। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে একবারই। তারপর দেখতে হবে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। এই সফটওয়্যার নিয়ে যারা কাজ করে তাদের পিছনে যে লোকজন আছে তাদের দক্ষতার মাপকাঠি কতখানি। তারা যদি কেউ একজন কৃষক তার জমি থেকে ফসল ফলিয়ে তারপর যদি সেটা বাজারে বিক্রি করে, দোকানের সাথে কাস্টমারের যে আলোচনার ধরন সেটা একরকম থাকে, আর যারা ফরিয়ার কাছ থেকে কিনে শুধু ট্রেডিং কারণ বাজার থেকে কিনে নিয়ে বিক্রি করে তার অ্যাটিটিউড কিন্তু ভিন্ন। সুতরাং আপনি থার্ড পার্টি সফটওয়্যার যে অন্যের থেকে নিয়ে বিক্রি করছে সে নিজে এই সফটওয়্যারে কতখানি জানে, আর যাদের নিজেদের সফটওয়্যার নিজেরা এটা নিয়ে সবসময় R&D করে তাদের মাপকাঠি, তাদের দক্ষতা কতখানি। আপনি ব্যবসায়ী মানুষ, আপনি আপনার ব্যবসাকে পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন, আপনার বিষয়গুলো বোঝারই কথা যে সফটওয়্যার ব্যবসা যে করছে তার ডেভেলপমেন্ট হাউস সহ সফটওয়্যার নিয়ে কাজ করা, নিজস্ব ডেভেলপমেন্ট টিম থাকা, সাপোর্ট টিম থাকা একটা বিষয়। আরেকটা হচ্ছে তৃতীয় কারো সফটওয়্যার আমি 10 টাকা দিয়ে কিনে এনে আপনার কাছে 12 টাকা বিক্রি করে দিলাম, আমার ডেভেলপমেন্টের কোনো প্রেশার নাই, আমার সাপোর্ট ইমপ্লিমেন্টেশনে R&D কিছু নাই। সুতরাং আপনি কাকে চুজ করবেন আপনার। সো এই বিষয়গুলো, তারপর হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি, কোনো ম্যাথোডোলজি স্ট্রাকচার কিনা, সাপোর্ট পদ্ধতি কেমন, তারপরে তার রিপোর্টিং ফরম্যাটগুলো কি আধুনিক কিনা, আপনার যেরকম প্রয়োজন সেটা ম্যাচ করছে কিনা, তারপরে অন্যান্য অ্যাপ্লিকেশনে এক্সেলে কিংবা PDF এ ডাটা পাঠানো যায় কিনা, সমস্ত কিছু বিচার বিবেচনা করে সবশেষে জিজ্ঞেস করবেন যে সফটওয়্যারের দাম কত। আপনারা হয়তো হাসছেন, এই প্রশ্নটাই সবাই আগে করে যে আপনার সফটওয়্যারের দাম কত। এবং অনেস্টলি স্পিকিং সফটওয়্যারের মতো একটা টেকনোলজি, একটা টুলস, আসলে এটা দাম দিয়ে বিচার করা খুব কঠিন ব্যাপার। বছরের পর বছর ধরে রিসার্চ করে একটা সফটওয়্যার তৈরি করলে পরে তার পিছনে যে লোকবল কাজ করে, যে সময় দেয়া হয় এবং যে সেটার জন্য যে ইনভেস্টমেন্ট হয়ে আসে, সেটা কখনোই একজন কাস্টমারের কাছে বিক্রি করে সেটা কখনো তোলা যায় না। সেটা অনেক কাস্টমারের কাছে বহুদিন ধরে বিক্রি করে তারপরে কাস্টমার সার্ভিসের জন্য তাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে সেটা দিয়ে হয়তো তাদেরকে সার্ভাইভ করতে হয়। সুতরাং আমি ঠিক আছে, আপনারা টাকার কথাই জিজ্ঞেস করুন আগে, কিন্তু যে বিষয়গুলো বলেছি সেটা হলো যে সফটওয়্যারে আপনার যে ফিচারগুলো রয়েছে সেটা আপনার প্রয়োজন মিট করে কিনা, গ্যাপ থাকলে সেটা কিভাবে আপনি পূরণ করবেন, তারপরে চাইলে এই সফটওয়্যারে ভবিষ্যতে কাস্টমাইজেশন করা যাবে কিনা, যে মানুষগুলো সফটওয়্যার নিয়ে কাজ করছে তাদের দক্ষতা, তাদের অভিজ্ঞতার মাপকাঠি আপনি দেখবেন, প্রশিক্ষণ পদ্ধতিটা, সাপোর্ট সার্ভিস পদ্ধতিটা, এই সমস্ত জিনিসগুলো দেখবেন। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন ধরনের সফটওয়্যার, কি সফটওয়্যারটাকে আপনি আপনার প্রতিষ্ঠানে ইনস্টল করে আপনি ব্যবসা ব্যবস্থাপনা করবেন। আমরা এই প্রশিক্ষণ শেষে সাধারণত ইউজারদেরকে ছোট্ট একটা কেস স্টাডি আমরা দেই অনুশীলন নিজে করার জন্য, যে আপনি এইটা যদি করতে পারেন, এটা হচ্ছে যে আইটেম তৈরি করা। দেখুন টেলিভিশন, তার আন্ডারে সনি কালার, এবার এর মধ্যে ফ্ল্যাট এবং LCD, তারপরে ফিলিপস কালার, ফিলিপস টিভি, অর্থাৎ ট্রিভিউটা অনেক বড় করে দিয়েছি। এটা যদি সে তৈরি করতে পারে যে কোনো আইটেম সে তৈরি করা শিখে যাবে। তারপরে হচ্ছে আপনার এই যে কাস্টমার তৈরি করা এবং কিছু ট্রানজ্যাকশন করা, এবং ট্রানজ্যাকশন করে সে রিপোর্টগুলো দেখবে এন্ড তার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে কেস স্টাডি বেসড ট্রেনিং। ছোট্ট একটা গল্প দিয়ে তাকে বলা হয় এটা তুমি করো। দেখুন ট্রানজ্যাকশন আমি দিয়েছি, সেলস টু ইলেকট্রো প্লাজা, সে বিক্রি করছে প্লাস ভ্যাট রিসিভ করছে। এই এন্ট্রি দিতে গিয়েই শিখে যাবে যে ভ্যাটের ট্রানজ্যাকশনে ভ্যাটের বিষয়টা কিভাবে ইনপুট দিতে হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।